আজ আমরা ডুব দিতে চলেছি এক অসাধারণ রহস্যের জালে, যার নাম ছদ্মবেশের খেলা। চলুন এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা সব জটিল ধাঁধার সমাধান খোঁজা যাক। একবার ভাবা যাক, একদিকে একটা অমূল্য রত্ন যার কোনো দামই হয় না, আরেকদিকে এমন একজন চোর যে কিনা পরিচয় বদলাতে ওস্তাদ, আর এদের ঠিক মাঝখানে হাজির হলো এক ঝড়ো রাত আর এক অচেনা অতিথি। পরিস্থিতিটা ঠিক কোন দিকে মোড় নিতে পারে? আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে। মানে আমাদের ভিলেনের সবচেয়ে বড় অস্ত্রটাই হলো তার পরিচয় লুকিয়ে ফেলার ক্ষমতা। সে যে শুধু ধরাছোঁয়ার বাইরে তাই নয়, সে হয়তো পাশেই দাঁড়িয়ে থাকা যে কোনো একজনও হতে পারে। আচ্ছা, এই পুরো খেলার কেন্দ্রে কি আছে? আছে এক মহামূল্যবান রত্ন। তো চলুন সবার আগে সেই নীলকান্তমণির রহস্যটা একটু জেনে নেওয়া যাক। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো দিনের অট্টালিকা। দেখেই মনে হয় এর প্রত্যেকটা ইটের ভাঁজে কত ইতিহাস, কত গোপন কথা জমে আছে। আর এটাই হতে চলেছে আমাদের গল্পের মূল মঞ্চ। তো এই বিশাল অট্টালিকার মালিক কে? তিনি হলেন অবিনাশবাবু। বেশ বয়স্ক, শিল্পরসিক একজন মানুষ। মানে পুরনো দিনের জিনিসপত্র, অ্যান্টিক্স এসব নিয়েই তার জগৎ। কিন্তু কে জানত তাঁরই শখই তাকে একটা সাংঘাতিক খেলার টার্গেট বানিয়ে দেবে। তবে অবিনাশবাবুর সংগ্রহের সবচেয়ে দামি জিনিস কিন্তু কোনো পাথর বা মূর্তি নয়, সেটা হলো তার নাতনি মেঘনা। মেয়েটা অসম্ভব বুদ্ধিমতী আর ভীষণ হাসিখুশি। বলা যায় এই প্রাচীন বাড়িটার একমাত্র আলো সেই, আর সেই আলোর দিকেই এখন এগোচ্ছে বিপদের ছায়া। অবিনাশবাবুর সংগ্রহে তো অনেক কিছুই আছে, চোখ ফেরানো যায় না। কিন্তু সবকিছুর ভিড়ে একটাই জিনিস তার কাছে সবচেয়ে স্পেশাল, সবচেয়ে মূল্যবান। আর সেটা হলো সেই কিংবদন্তির নীলকান্তমণি। এর সৌন্দর্য যেমন চোখ ধাঁধিয়ে দেয়, তেমনি এর ঐতিহাসিক মূল্য লোভ জাগানোর মতো। আর এই রত্নটাই যেন একটা চুম্বকের মতো কাজ করছে, যা শহরের সবচেয়ে ভয়ঙ্কর চোরকে নিজের দিকে টেনে আনছে। যেখানেই এমন অমূল্য সম্পদ থাকে তার উপর তো অশুভ শক্তির নজর পড়বেই, তাই না? চলুন এবার কথা বলা যাক সেই ছদ্মবেশী চোরকে নিয়ে, যে এই শান্ত বাড়িটার দিকে ধীরে ধীরে তার জাল গোটাচ্ছে। সেই সময়টায় পুরো শহর জুড়ে এক রহস্যময় চোরের আতঙ্ক। সে ঠিক যেন একটা ছায়ামূর্তি, যখন যেমন ইচ্ছে তেমন রূপ নিতে পারে। পুলিশ তো খুঁজছে, কিন্তু এমন কাউকে ধরবে কি করে যার কোনো নির্দিষ্ট মুখই নেই? এখানে আমরা গল্পের মূল লড়াইটা দেখতে পাচ্ছি। একদিকে অবিনাশবাবুর পুরনো, স্থির আর সুরক্ষিত জগৎ, আর ঠিক তার বিপরীতে আছে সেই চোরের গতিময়, ছদ্মবেশী আর ধরাছোঁয়ার বাইরের জগৎ। দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী এবার সামনাসামনি। আর এই দুটো জগতের সংঘর্ষটা শুরু হয় এক ঝড় বৃষ্টির রাতে, যখন দরজায় এসে কড়া নাড়ে এক বেলকুল অপ্রত্যাশিত অতিথি। গল্পের মোড়টা একদম ঘুরে যায় সেই ভয়ঙ্কর বৃষ্টির সন্ধ্যায়। অবিনাশবাবুর নিরাপদ দুর্গের দরজায় এসে দাঁড়ায় এক আগন্তুক, এক যুবক যে শুধু একটু আশ্রয়ের খোঁজে এসেছে। সে নিজের নাম বলল অর্জুন। অর্জুন জানল যে সে একজন পর্যটক আর লেখালেখি করে, কিন্তু তার কথা কি আদৌ বিশ্বাসযোগ্য? সে কি সত্যি যা বলছে তাই, নাকি এটাও কোনো নিখুঁত ছদ্মবেশ? অবিনাশবাবু তো আবার শিল্প সাহিত্যের সমঝধার। তো একজন লেখকের এই অবস্থা দেখে তার মন গলে গেল। তিনি অর্জুনকে কয়েকদিনের জন্য বাড়িতে থাকার অনুমতি দিয়ে দিলেন। ব্যাস, এই একটা সিদ্ধান্ত আর পুরো খেলার ছকটাই গেল পাল্টে। বিপদ কিন্তু এখন আর বাইরে নেই, সোজা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। আর অবিনাশবাবুর ওই একটা হ্যাঁর সঙ্গেই শুরু হয়ে গেল আসল খেলা। বুদ্ধি, সন্দেহ আর ছদ্মবেশের এক সাংঘাতিক জটিল খেলা। পরিস্থিতিটা একবার ভাবুন তো। অচেনা অতিথি এখন বাড়ির ভেতরে, নীলকান্তমণিটা একেবারে হাতের নাগালে। আর এই খেলার সমস্ত খেলোয়াড়, মানে শিকারী আর শিকার, সবাই এখন একই ছাদের নিচে। টেনশনটা একদম চরমে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, এই অর্জুন কি সত্যি একজন লেখক, নাকি সেই কুখ্যাত ছদ্মবেশী চোর, নাকি আসল খেলোয়াড় পর্দার আড়ালে অন্য কেউ? এই খেলায় শেষ পর্যন্ত কে শিকার করছে আর কে শিকারে পরিণত হচ্ছে? উত্তরটা হয়তো যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ একেবারেই নয়।